এক গ্রামে তপু নামে এক গরিব অসহায় ছেলে বাস করত। তিনকুলে তার মা ছাড়া আর কেউ ছিল না। তপু বাজারে ডিম বিক্রি করে যা দু পয়সা রোজগার করত তাই দিয়ে ওদের সংসার চলত। কি রে বাবা তপু, আজ এত বেলা হয়ে গেল, বাজারে যাবি না? না মা, মনে হচ্ছে বাজারে গিয়ে আর কোনো কাজ হবে না। কেন বাবা, হঠাৎ এই কথা বলছিস যে? সব ঠিক আছে তো? না গো মা, কিছুই ঠিক নেই। অনেক টাকা দাম দিয়ে ডিম কিনে বাজারে নিয়ে যাই, কিন্তু ওইভাবে সব ডিম বিক্রি করতে পারছি না। তাই বলে কি কাজ ছেড়ে দিবি? আমাদের যে অন্য কোনো জমিও নেই যে যেখানে কাজ করে সারা বছরের খাবার জোগাড় হবে। হ্যাঁ, শুধু এই কথাটা চিন্তা করেই তো কাজ করছি। তবে এই কাজটা ছেড়ে অন্য কিছু করতে পারলে ভালো হতো। ডিম বিক্রি করে কিছু টাকা জমিয়ে পরে না হয় অন্য কিছু করা যাবে। এখন যা বাবা, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখনই যাব। তুমি ঘরের ভিতর থেকে ডিমের ঝুড়িটা বের করে দাও দেখি। তপুর মা ঘরের ভিতর থেকে ডিমের ঝুড়িটা বের করে দেয়। তপু ঝুড়িটা মাথায় নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায়। হে সৃষ্টিকর্তা, এবার তো আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও। ছেলেটা প্রতিদিন এমন পরিশ্রম করে, অথচ আমাদের সংসারের কোনো পরিবর্তন হয় না। এদিকে তপু ডিমের ঝুড়ি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যায়। দূর থেকে তপুকে দেখতে পায় ওর প্রতিবেশী অনিল। এই মনে হচ্ছে তপু ঝুড়ি ভর্তি ডিম নিয়ে বাজারের দিকে যাচ্ছে। আজ ওকে আচ্ছা করে মজা দেখাবো। এই বলে অনিল ছুটে তপুর দিকে এগিয়ে যায়, আর তপুর সাথে ধাক্কা লাগতেই তপুর মাথা থেকে ঝুড়ি ভর্তি ডিম মাটিতে পড়ে যায়। হায় হায়, এ কি করলে অনিল দাদা? আমার ঝুড়ি ভর্তি ডিম যে তুমি ধাক্কা দিয়ে ফেলে ভেঙে দিলে। আমি তোকে কখন ধাক্কা দিলাম রে তপু? বরং তুই তো আমার গায়ের উপর এসে পড়েছিস। একদম মিথ্যে কথা বলবে না দাদা, তুমি আমাকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছো। হ্যাঁ, আমি তোকে ধাক্কা দিয়েছি, এখন কি করবি তুই কর। তুমি আমার ঝুড়ির সব ডিমের দাম এখন দিয়ে দেবে, এই বলে দিলাম। তুই বললি আর আমি অমনি তোর ডিমের দাম দিয়ে দিলাম। হ্যাঁ, আমাকে কি বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ, যত সব। দাদা, আমার সাথে এমন করো না। আমি গরিব মানুষ, এই ডিম বিক্রি করা টাকায় আমার সংসার চলে। আজ টাকা না পেলে তো না খেয়ে থাকতে হবে। সে তুই খেয়েই থাকিস বা না খেয়েই থাকিস, তা তো আমার দেখার বিষয় না। এখন কথা বাড়াস না, যা তো দেখি, আমার একটু কাজ আছে, আসি। এখন আমি কি করব, কোথায় যাব? সব ডিম তো অনিল দাদা ধাক্কা দিয়ে ভেঙে দিল। এমনিতেই অনেক টাকা দাম দিয়ে ডিম কিনতে হয়, তার উপর আজকে একটা ডিমও বিক্রি করতে পারলাম না, সব নষ্ট হয়ে গেল। আমার ভাগ্যটাই খারাপ। এই পোড়া কপাল নিয়ে আর কোনোদিন বাড়িতে ফিরবো না। যেদিকে দু চোখ যাই সেদিকেই চলে যাব। যেমন বলা তেমন কাজ। ঝুড়ি রেখে তপু হাঁটতে হাঁটতে চলে যায়। এদিকে তপুর মা বাড়িতে বসে টুকটাক কাজ করছে। জানি না ছেলেটা আজকে ভালো ডিম বিক্রি করতে পারবে কিনা। আমার তো একটা চাল নেই, বাড়িতে আসার পরে খাবার না পেলে তো ক্ষুধায় অনেক কষ্ট পাবে ছেলেটা। আমি বরং রত্নার কাছ থেকে কিছু চাল নিয়ে আসি, পরে ওদেরকে ফেরত দিয়ে দেওয়া যাবে। এই বলে তপুর মা প্রতিবেশী রত্নার বাড়ির দিকে যায়। এদিকে তপু মনের দুঃখে গ্রাম ছেড়ে একটা বনে এসে ঢুকেছে। এই অভাব নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। হে সৃষ্টিকর্তা, আমাকে তুলে নাও। তপু যখন এই কথা বলে কাঁদছিল, ঠিক তখন সে দেখতে পায় একটা গাছের নিচে একটা ডিম চকচক করছে। আশ্চর্য রকমের এই ডিমটা দেখে তপু বেশ অবাক হয়ে যায়। আরে, এই বনে আশ্চর্য রকমের বড় ডিমটা এলো কোথা থেকে? দেখে তো কোনো সাধারণ ডিমের মতো মনে হচ্ছে না। দেখি তো। তপু গিয়ে ডিমটা ধরতেই ডিম ফেটে যায়, আর তা থেকে আর একটা ডিম বের হয়ে আসে, আর আগের ডিমের খোলসটা সোনায় পরিণত হয়।
ও বাবা গো, আমি কি দেখছি? এ তো বড়ই আশ্চর্য ডিম। একটা ডিম ফেটে আর একটা ডিম বের হয়ে এলো, আবার পুরনো ডিমটা সোনা হয়ে গেল। আমি স্বপ্ন দেখছি না তো? এখন কি করি? একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। তপু সোনার ডিমের খোলস হাতে নিয়ে একটা গাছের নিচে বসে ভাবতে থাকে। এদিকে তপুর মা প্রতিবেশী রত্নার বাড়িতে এসে বসেছে। সব তো শুনলে রত্না, ছেলেটা প্রতিদিন অনেক পরিশ্রম করে, ঘরে কোনো খাবার নেই, তাই যদি কিছু চাল দিতে তাহলে বড়ই উপকার হতো। দেখো দিদি, আমাদের কাছে যে চাল আছে তাতে তো আমাদেরই চলে না, তোমাকে কি দেব? দেখো না, অল্প কিছু দিলেই হবে। ও বাজার থেকে ফিরে এলেই তোমার সব চাল আমি ফেরত দিয়ে দেব। ঠিক আছে, আমি তাহলে তোমার কাছে বিকেলে চাল ফেরত নিতে যাব। তখন দিতে না পারলে কিন্তু আমাদের রাতে না খেয়ে থাকতে হবে। না না, তোমাদের রাতে না খেয়ে থাকতে হবে না, বিকেল হয়ে গেলেই আমি তোমাদের সব চাল ফেরত দিয়ে দেব। এরপর রত্না তপুর মাকে কিছু চাল দিয়ে দেয়। তপুর মা সেই চাল নিয়ে বাড়িতে ফিরে যায়। এদিকে তপু সেই ডিমটাকে মাটির নিচে চাপা দিয়ে রাখে। ব্যাস, ডিমটাকে মাটিতে চাপা দিয়ে রাখলাম। এখন আর কেউ এখানে এলেও ডিমটাকে দেখতে পাবে না। আমি এখন এই সোনার ডিমের খোলস নিয়ে বাজারে যাই, আজ খুব করে বাজার করে নিয়ে যাব। এদিকে সন্ধে হয়ে গেছে, তখনও তপুর মা চাল ফেরত না দেওয়ায় রত্নার রতন তপুর বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কি গো দিদি, কোথায় গেলে? একটু বাইরে এসো তো। আরে, তোমরা এসেছো? ঘরে উঠে বসো। না গো দিদি, এখন ঘরে বসবো না। তার আগে বলো, তুমি কাজটা কেমন করলে? আমি এত করে বললাম সন্ধ্যার আগে আমাকে চাল ফেরত দিতে হবে, এখন রাত হয়ে গেছে অথচ তুমি এখনো চাল ফেরত দিলে না। আমি তোমাদের দিয়ে দিতাম, কিন্তু তপুর কি হয়েছে বুঝতে পারছি না। সে কোন সকালে বাজারে গেল অথচ এখনো ফিরছে না। এখন এসব কথা তো শুনবো না, আমাদের চাল আমাদেরকে ফেরত দিয়ে দাও দিদি। ঘরে যে একটা চাল নেই রতন, তোমাদেরকে কিভাবে ফেরত দিই বলো তো? এটা তো চাল ধার নেওয়ার সময় মনে রাখা উচিত ছিল। ঠিক এই সময় ওরা অবাক হয়ে তাকিয়ে দেখে তপু ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে এসে ঢুকেছে। ওদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তপু একটু অবাক হয়। কি হয়েছে মা? এই রাতের বেলা রতন দাদা আর রত্না দিদি আমাদের বাড়িতে কি করছে? আর বলিস না বাবা, আমি রত্নার কাছ থেকে কিছু চাল এনেছিলাম, বিকালে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তোর আসতে দেরি হওয়ার কারণে আমি দিতে পারিনি। তোমরা কিছু মনে করো না, আমি বাজার করে এনেছি, এখান থেকে আমি তোমাদের চাল দিয়ে দিচ্ছি। এত বাজার তুই কিভাবে করলি রে তপু? এত টাকা পেলি কোথায় তুই? সে কথা জেনে তুমি কি করবে মা? তুমি ওনাদের ধারে চাল দিয়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসি, বড় ক্লান্ত হয়ে গেছি। তপুর মা ব্যাগ থেকে চাল বের করে দিলে ওরা চলে যায়, কিন্তু বাড়িতে ফিরে রত্না রতন বেশ চিন্তায় পড়ে। আমাকে জানতেই হবে কিভাবে তপু এত টাকা পেল। আমিও তো তাই ভাবি, ওর মা কিছুক্ষণ আগে চাল ধার নিল, অথচ এখন তপু বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার আনে। একবার যদি জানতে পারতাম তাহলে আমিও দেখিয়ে দিতাম। ঘরে বসে থাকলে তুমি বুঝি জানতে পারবে? তুমি গিয়ে ওই তপুর বাড়ির পিছনে আড়ি পেতে বসে থাকো, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু শুনতে পারবে। বেশ ভালো কথা বলেছ তো, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে রতন রাতের আঁধারে বেরিয়ে যায়। তপু আর তার মা তখন ঘরে খেতে বসেছে। এদিকে ঘরের পেছনে ঘাপটি মেরে ওদের সব কথা শুনছে রতন। বুঝলে তো মা, ডিমটাকে মাটিতে পুঁতে রেখে এসেছি, যাতে কেউ গেলেও বুঝতে না পারে। খুব ভালো কাজ করেছিস, এতদিন পরে সৃষ্টিকর্তা বোধহয় আমাদের দিকে মুখ তুলে তাকালো। হ্যাঁ মা, এখন আর আমাদের কষ্ট করতে হবে না, কিছুদিন পর পর ওই ডিম থেকে আমাদের ভাগ্য বদল হবে। এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, এমনিতেই আজকে সারা দিনে তোর অনেক ধকল গেছে। হ্যাঁ মা। হ্যাঁ, তোমরা শুয়ে পড়ো, কাল সকালে তোমাদের আগে আমি গিয়ে ওই ডিম নিয়ে আসবো, তারপর আমাকে আর পায় কে। পরদিন সকাল হয়, রতন বেরিয়ে পড়ে বনের উদ্দেশ্যে। অনেক কষ্টে তপুর বলা সে জায়গায় এসে পৌঁছায়।
গত রাতে তপু এই জায়গাটার কথাই বলেছিল। তার মানে এখানের মাটি খুঁড়লেই ওই আশ্চর্য ডিমটা পাওয়া যাবে। যেমন বলা তেমন কাজ। রতন ওখানেই মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণের ভেতর মাটির ভেতর থেকে বেরিয়ে আসে একটা আশ্চর্য ডিম। এই তো ডিম বেরিয়ে এসেছে। সত্যি তো এটা বড়ই আশ্চর্যজনক। এখনই ভেঙে দেখতে হচ্ছে এর ভিতর থেকে সত্যি সত্যি আর একটা ডিম বের হয় কিনা, আর এটাই সোনা হয়ে যায় কিনা। রতন তার হাতের ডিমটা ভেঙে ফেলে, আর সাথে সাথে পচা ঘ্রাণে তার নাক বন্ধ হয়ে আসে। থু, এটা তো একটা পচা ডিম। কই, এখন এই ডিমটা তো সোনা হলো না। আরে, এর ভিতর থেকে তো আরো একটা ডিম বের হয়েছে। এটাকে ভেঙে দেখি, নিশ্চয়ই ওটার ভিতর সোনা থাকবে। রতন ওই ডিমটাও ভেঙে ফেলে, কিন্তু ওই ডিমটাও নষ্ট, আর ওটার ভিতর থেকে আরো একটা ডিম বের হয়। এরকম করে রতন যতবার ডিম ভাঙে ততবার নষ্ট হয়। এরকম করে একসময় রতন বেশ বিরক্ত হয়ে ওঠে। ওই তপু আমাকে ঠকিয়েছে। দূর, ওর কথা শুনে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। পচা ডিম ধরতে ধরতে সারা শরীর একেবারে গন্ধ হয়ে গেল। অনেক হয়েছে, এই ডিম মাটিতে পুঁতে রেখে বাড়িতে ফিরে যেতে হবে। রতন ডিমটাকে মাটিতে পুঁতে রেখে বাড়িতে ফিরে যায়। অসৎ হওয়ার কারণে সে ডিম থেকে কিছুই পেল না। কিন্তু তপু কিছুদিন পর পর এসে আগের মতোই ডিম থেকে সোনার খোলস নিয়ে যেতে থাকে। এতে করে ওদের সংসার থেকে দুঃখ দূর হয়ে সুখ শান্তি ফিরে আসে।